আজকের ভিডিওতে তিনটে ফুটেজ দেখাবো। একটা হচ্ছে হনুমান কবিরকে তার এলাকার মানুষ বিজেপির দালাল বলে তাড়া করছেন, গাড়ি নিয়ে দৌড়ে পালাচ্ছে। আরেকটা দেখাবো, আজকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন হনুমান কবিরের সঙ্গে থাকা এখন কিছু দালাল আছে যারা যারা টাকা পয়সা বেশি পেয়েছেন, সেই সমস্ত লোকজন আজকে কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে সাফাই গাওয়ার চেষ্টা করেছে। সাংবাদিকদের কড়া প্রশ্নের জবাবে তারা কিন্তু লাস্টে ল্যাজ গুটিয়ে প্রেস কনফারেন্স শেষ করে পালাতে হয়েছে। আরেকটা দেখাবো, যেখানে মুর্শিদাবাদে কোনো একটা জায়গায় প্রেস কনফারেন্সে সরাসরি হুমায়ুন কবির বলেছেন যারা যারা এই মুহূর্তে এই ভিডিও প্রকাশ্যে আসার পর যারা যারা দল ছেড়েছেন তারা কে কত টাকা ছেড়েছেন, কাকে কত টাকা তিনি দিয়েছেন। মানে এটা করে আসলে হুমায়ুন কবির বুঝিয়ে দিলেন যে তিনি বিজেপির থেকে টাকা নিয়ে তার দলের যারা প্রার্থী বা নেতা তাদেরকে কাকে কত টাকা দিয়েছেন। এমনকি রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিন, তিনি দল ছেড়েছেন, সেও নাকি প্রচুর টাকা নিয়েছে। অর্থাৎ তার সঙ্গ ছেড়ছেন এরকম যারা যারা তার দল ছেড়েছেন তারা প্রত্যেকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির কথা তিনি তুলছেন। এই কথা তুলে আসলে কি করলেন? আসলে হুমায়ুন কবির স্বীকার করে নিলেন যে তিনি এত কোটি কোটি টাকা বিজেপির থেকে নিয়ে তার যারা প্রার্থী হয়েছে বা তার দলের যারা নেতাকর্মী তাদেরকে দিয়েছেন। আর একটা ছোট ক্লিপিংস আগে দেখিয়ে দিই, যেখানে তাকে গাড়িতে তাড়া করছে, মানুষ কি বলছে সেটা শুনুন। হে দালাল, হে দালাল, হে দালাল, রে 1,000 কোটি দালাল, হে দালাল, হে 1,000 কোটি টাকা কথা নিয়ে গেলি দালাল, হে সালা দালাল, হে সালা দালাল, হে দাদা, হে দালাল, হে দালাল, হে সালা দালাল চলে গেলি। তারপর হুমায়ুন কবিরের বক্তব্য শুনুন। আর আজকে কলকাতা প্রেস ক্লাবে তার হয়ে তার কিছু দালাল এজেন্ট প্রেস কনফারেন্স করতে এসেছিল, সেখানে সাংবাদিকদের কড়া প্রশ্নের জবাবে একদম ল্যাজ গুটিয়ে পালানোর অবস্থা। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন। আমি কলকাতা যাব, ওয়াইসি রাত্রে এসে থাকবে, নেমে আমার উত্তর দিনাজপুরের ইসলামপুরে মিটিংয়ে যাওয়ার কথা। সকালবেলায় আমি যখন কলকাতার পথে আমি যখন এয়ারপোর্টে নামছি তখন ওয়াইসি করছে ওর অ্যাক্সিডেন্টাল থেকে বলছে যে আমি ছিন্ন করলাম। তাহলে যে চোররা এখানে টাকা খাওয়ার জন্য ভোটে লড়তে এসছে, আসাদুল্লাহ ওয়াইসিকে আমি অত্যন্ত রেসপেক্ট করি, সম্মান করি। তিনি একজন ব্যারিস্টার মানুষ, শিক্ষিত মানুষ, লন্ডনে পড়াশোনা করা মানুষ, কিন্তু এখানে তাদের চোরদেরকে পুষে রেখেছে। তার জন্য কিন্তু গত 2021 সালে সেম কেস ঘটেছিল ওই ISF এর সঙ্গে, ওই ফুরফুরা শরীফে গেছিল। তারপরেও কিন্তু এই চোরদের জন্যই কিন্তু সেবারে ISF এর সাথেও এদের জোট হয়নি। এবার যখন জোট সাকসেস, যখন 25 তারিখে নিজে এবং 1 তারিখে এসে এখানে যখন বলল, ওখানেও বলেছিল আমি ডেপুটি CM এর দাবি করেছিলাম, তা বলে আমি বলিনি, ওয়াইসি নিজে বলেছিল ডেপুটি কেন, আপনাকে CM হতে হবে। একথা বলার পর সে তার রাজ্য সভাপতির কস্ট চেক না করে আমার জন্য যে ফেক আইডি বা AI করে যেটা প্রচার করা হলো সেটাকে দেখিয়ে তার সে সরে গেছে। আমার কোনো দুঃখ নাই। আমি বলছি আমার 181টা প্রার্থী থাকার কথা ছিল, আর ওর 14 ধরে 200-র কাছাকাছি। আপনি বুঝতে পারছেন, 181 আর 14 তাহলে 195। সেই প্রার্থীর জায়গায় তাদের প্রার্থী, 2 জন প্রার্থী অলরেডি মনোনয়ন করেনি, তারাও টাকা খেয়ে করেনি। করণ দিঘি সিট আমার সাথে নেওয়া হয়েছিল, মনোনয়ন করেনি। আসাদুল টাকা খেয়ে তার করার কথা ছিল এতে সুতিতে, সে অন্য একজন মাল খেয়ে অন্য একজনকে নিয়েছে লাস্ট মুহূর্তে। এবং আমার কাছে ফোন রেকর্ড আছে, আদিল হোসেন আমাকে বলছে সুতিটা আপনি নিয়ে নেন, পারতেন, আলাম নেব না, আপনি নিয়েছেন, আপনার দাম দরে বোধহয় অসুবিধা হচ্ছে। লাস্ট মুহূর্তে আমাকে বললে আমার কাছে প্রার্থী রেডি নাই, আমি রেডিমেড প্রার্থী করবো না। ওরা একটা রেডিমেডকে ধরে নিয়েছে, তার সাথেও টাকা নিয়েছে, দিয়ে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে। এবার সুতি ইমানি হচ্ছে শিল্পপতি মানুষ, তার কাছে বার্গেনিং করতে ভালো হবে, বাজার করতে, যে সিট তো আমরা নিয়ে নিচ্ছি হুমায়ুন কবিরের সাথে, এবার বাজার দর করে মাল নিয়ে ছেড়ে দেবে। ইমরান সোলাঙ্কি 20 কোটি টাকা চুক্তি হয়েছে, 2 কোটি টাকা পেমেন্ট নিয়ে নিয়েছে, খলিলুর রহমানরা পাই দিয়েছে, এবার বাকিটা মুখে মুখে দিবে, আর দেবে না। ডেট তো পার হয়ে গেছে, আর তারা সাকসেস, তাদের
প্ল্যান সাকসেস, যে হুমায়ুন কবিরের সঙ্গে আসাদুল্লাহ ওয়াইসির যে জোট হয়েছিল সেই জোটটাকে ভেঙে দেওয়া, তাতে হুমায়ুন কবিরের কাজকলা। আমি চ্যালেঞ্জ করছি, আমার যে 181টার জায়গায় এই খুবাই আমিন ষড়যন্ত্র করে এও টাকা খেয়েছে, 2.5 কোটি টাকা খেয়েছে, 2.5 কোটি টাকা খেয়েছে আলাদা এক একটা প্রার্থীর জন্য, কোনো 15 লাখ, কোনোটা 9 লাখ, যেটা আমাদের বললাম একটু আগে ইন্টালি, আর তারা একটা কি বললাম জোড়াসাঁকোর জন্য যাকে প্রার্থী করা হয়েছিল 30 লাখ টাকা খেয়েছে। ইন্টালিতে যাকে শাহ আলম, আমি আগেই খবর পেয়ে শাহ আলমকে প্রার্থী না করার জন্য নির্দেশ দিই, মনোনয়ন যাতে না করে, খুবাই আমিনকে নির্দেশ পাঠাই 2 দিন আগে, সে তাকে মনোনয়ন করায়, যেহেতু তার কাছে ফর্ম এ বি দেওয়া ছিল, সে সেই ফর্ম এ সাবমিট করে দিয়ে দেয়, দিয়ে অলরেডি তার নামে 30 লাখ টাকা নিয়ে নেয়। আমি ওখানে তৌসিফ আহমেদ খানকে করে দিই, একটা চিঠিও করে দিই যে শাহ আলম আমার প্রার্থী না, তৌসিফ, কিন্তু আগে যে নির্বাচন করবে সে তো মনোনয়ন পাবে, বাকিটা হবে। তাই কাজে আমাদের ওখানে ইন্টালিতে শাহ আলমকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তার লোগো নিয়ে সে ভোটে লড়লেও আমরা তাকে কোনো মতেই প্রার্থী হিসেবে মানছি না। ওখানে তৌসিফ আহমেদ খান আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী থাকবে। আমরা টোটাল 181 গল্প করেছিলাম, এইসব চক্রান্তকারীদের জন্য আজকের দিনে আমাদের প্রার্থীর অ্যাকসেপ্টেন্স হয়েছে, পুরোপুরি সব কিছু ঠিক আছে, টোটাল 129টা। মানুষকে বিশ্বাস টানবেন করে শুনুন, জোর সঙ্গে আমি তো বললাম আসাদুদ্দিন ওয়াইসি এসেছিল দুটো ভোট পাওয়া, ভোট ভিক্ষা করতে এসেছিল, এবং আপনি এত কিছু তো ঘটেছে, আপনি এখনো দেখুন যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কিন্তু মানুষ একইভাবে আছে, বরঞ্চ আগের থেকে বেশি পাচ্ছে। তার কারণ হচ্ছে কি, এই প্রতিবাদীদের কথায়, তুমি নিজের টাকা নিয়েছো ভাই, তুমি নিজের টাকা নিয়েছো, সবাই দেখেছে, সেটা তুমি আগে বলো। তারপরে হুমায়ুন কবির সাহেবকে টাকা নিচ্ছে কেউ তো দেখেনি, তর্কের খাতিরে বললাম, আপনি তো টাকা নিয়ে নিজের হাতটাকে অপবিত্র করেছে, তাহলে সেই অপবিত্র হাতে অপবিত্র মুখে আপনি কিভাবে হুমায়ুন কবিরকে বলতে পারেন? সুতরাং আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যে আশায় এসেছিলেন, তিনি জানেন সে আশার কারণ ওকে যে আমাদের কাছে সিট ডিমান্ড করেছিল সেটা আমরা দেইনি, ওকে দেইনি। ও বুঝে গেছে আমার চারিদিকে ভারতবর্ষ অনেক জায়গায় নন বেঙ্গলি আর ভোট আছে, মুসলমানের ভোট আছে, বাংলাদেশের মুসলমানের, সেগুলো আমার হাতছাড়া হয়ে যাবে, কারণ অনেকে এটা বুঝবেই না। তাই ঠিক আছে, বললাম My question is, आपके हिसाब से इस तरह की वीडियो कॉमन है, आम बात है, अगर आम बात है, अगर ये आई है तो सीधा सवाल असदुद्दीन ओवैसी ने साथ क्यों छोड़ दिया इसी मौके में इंस्टेंटली? देखिए, असदुद्दीन ओवैसी साहब काफी हाईली क्वालिफाइड एक रिस्पेक्टेड पॉलिटिशियन है देश भर में। वो बंगाल की पॉलिटिक्स पे क्या कदम लेंगे वो डिपेंड करता है कि बंगाल एमआईएम टीम उन्हें क्या सलाह दे रही है। और बंगाल एमआईएम टीम में सीधा सीधा इल्जाम यह है कि उन्होंने पैसा लेकर के ये कॉम्प्रोमाइज किया है और कॉम्प्रोमाइज करके गलत सलाह दिया है असदुद्दीन ओवैसी साहब को। तो जब तक ये इल्जाम, और ये इल्जाम कोई मैं ऐसे ही नहीं कर रहा, हुमायूं कबीर साहब ने नाम लेकर के बताया है कि किस एमआईएम के किस व्यक्ति को, कौन से तृणमूल के व्यक्ति ने या फिर दूसरे पार्टी के व्यक्ति ने कितना पैसा दिया है और किस वजह से ये डिसीजन इन्फ्लुएंस किया गया है, ये सारे बातें रिपोर्ट में है। तो आने वाले दिनों में आप देखेंगे कि शायद ओवैसी साहब की नजर में जब ये सारी बातें आएगी तो वो उसे भी कंसिडर करेंगे। ওই তো যেটা আরেক সাংবাদিক ভাই বললে, সেটা আমাদের কাছে 8 কোটি পাবো কি? আমরা পাবো তো আমাদের কাছে থাকলেই তো। এইটা যারা করেছে সে এক সন্ন্যাসী বেশে, একজন সাধু বেশে, আর ওই সাংবাদিক ফেক সাংবাদিক, ঠিক আছে, যে সে যে তাদেরকে উনি খবর, উনি তাদের যে কোনো ভাবে তাদেরকে উনি ট্রেস করেছেন এবং তাদের অবস্থা মানুষের হাতে তুলে দেওয়া হবে, তারা কেন এই জন্য করেছে, কি জন্য। এক টোটাল 2 নম্বর মাসুদুর রহমান, তাকেও হচ্ছে কি আমরা মামলায় কেন আটকে দেবো, সে কি জন্য কোথা থেকে পেলো, সেই প্রশ্নটা করুন, সে কোথা থেকে পেলো, কার নির্দেশে সে অ্যাকাউন্ট করে 1 ঘন্টার মধ্যে ওইটাকে পোস্ট করলো, সেটাও করবেন তো, সে কার নির্দেশে করলো,
হঠাৎ করে দুপুরবেলা আর 2 ঘন্টা পরে সে সেটাকে ভোট করলো, কি করে হয়? সুতরাং সে যদি পেয়ে থাকে তাহলে হুমায়ুন কবির সাহেব কেন হবে? শুনুন, সব তো রাতারাতি হয় না, ধীরে ধীরে সবকিছু হচ্ছে গিয়ে রহস্য যত বাড়ছে পারুক, কিন্তু শেষে রহস্য উন্মোচন করবেন এবং এবং পুরো পেনাল্টি গোল দেবেন হুমায়ুন কবির। সেটা অপেক্ষা করুন। তিনি প্রকৃত রক্ষাকর্তা, বাকি যারা তারা বিজেপির বিটি এবং বিজেপির সঙ্গে তারা মুসলমানদের নিয়ে খেলছে। আপনি কি এটাকে এন্ডোর্স করেন? আর 1000 কোটি টাকার স্ক্যাম এটা উনিও বলেছেন ফিরে আসার পরে দুবার। এবং এই ঘটনার পরে আপনাদের আসন সংখ্যা মানে আপনাদের এক্সপেক্টেড আসন সংখ্যা কত করে আপনাদের মনে হচ্ছে, মানে কি প্রভাব এই ঘটনা? দেখুন, আমি তো বললাম এখন আপনার সাংবাদিক বন্ধুরা সেখানে যাচ্ছেন, আগের থেকে কোন লোক কমেনি, এতে মানুষ বুঝে গেছে এই সহজ সরল লোকটার পিছনে পুরো তৃণমূলের পুরো গ্রুপ নেমে গেছে। সুতরাং আরো মুসলমানদের সংখ্যা, মুসলমানদের সাপোর্ট বেড়ে গেছে, ওনার প্রতি দরদ ভালোবাসা আরো বেড়ে গেছে। যে কজন তারা দল ছেড়ে দিয়েছে, মানে নিত্য নতুন তো কতজন দল ছাড়ছে, দলে যোগ দিচ্ছে, এটা বড় কথা নয়। সুতরাং মাঠে ময়দানে গিয়ে দেখবেন যে কি আজকে তার হেলিকপ্টারে ডিস্টার্ব করা হচ্ছে। কেন? আপনারা তো জিতেই গেছেন সব দিক থেকে, হুমায়ুন কবির খারাপ আমাদের করে গিয়েছে, তাহলে কেন তাই ডিস্টার্ব হচ্ছে, কি কারণে? ব্যাপারটা বুঝুন, হুমায়ুন কবির রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং সংখ্যালঘু ভোটে একমাত্র সবচেয়ে বেশি থাবা বসাবেন সেটা হুমায়ুন কবির সাহেব। ওনার দিয়ে সংখ্যালঘুদের সম্বন্ধে যে ধরনের কথা আমাদের দেখানো হয়েছে, এর একটা ইম্প্যাক্ট থাকবে না? দেখুন, প্রশ্ন যদি আমি হচ্ছে আপনাকে বললাম, আমি বললাম আমি সংখ্যালঘুদের আক্রমণ করবো না, করে দিল আমি সংখ্যালঘুদের আক্রমণ করবো না। আমি যেটা প্রথমেই বললাম যে 1000 কোটি আর ওনার মুখের আপনারা দেখবেন 3বার সেখানে লাইট কেন, 3বার কেন লাইট কোন সময় বেশি হয়ে যাচ্ছে, লাইট কোন সময় কম। ওই রুমটায় আমি দেখেছি, ওই রুমটা পুরো জোর আলো, ভীষণ জোর আলো। সেখানে দেখুন কোন সময় কম, কোন সময় বেশি। সুতরাং একটু অপেক্ষা করুন, এটা যারা করেছে চোর ধরা পড়বে। যারা আমাদের স্টেট প্রেসিডেন্ট দেখা গেছে একটা টাকা পয়সা নিয়ে কিছু কথা, এবং হুমায়ুন কবির দেখা যাচ্ছে তার মানে প্রচার হেলিকপ্টার, এর সাথে কি কোনো দোষযুক্ত আছে? আশ্চর্য ব্যাপার, এই হেলিকপ্টার মানে 3 মাস আগে আমি তখন বসেছিলাম, আমি হুমায়ুন কবির সাহেব উনি কলকাতা এসে আমাকে গাড়ি পাঠিয়েছিলেন, আসতেই হবে গেলাম, তখন ওই হেলিকপ্টার আমি করে জানতাম রাজনীতির ব্যাপার, মানে যারা হেলিকপ্টার ব্যবহার করে তা তখনই দেখলো, সেটা পড়ে নিলাম, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব কম টাকায় ডিল হয়েছে। সুতরাং এটা বড় কিছু নয়। আর এই জন্য তারা সারা বছর ধরে হেলিকপ্টারে যাতায়াত করছে তৃণমূল কংগ্রেসের নেতা, তখন কিছু বলছেন না। একজন লোক সংখ্যালঘু মানুষ, তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্বর্ণ বংশনা তিনি হেলিকপ্টার ব্যবহার করছেন, আর একেবারে 1000 কোটি নয় হেলিকপ্টারটা ভাড়া নেওয়ার জন্য, ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া, আমি কিন্তু জানলাম ঘন্টা হিসেবে ভাড়া নেওয়া হয়। সেই জন্য মানুষের মানে কি বলে তৃণমূল কংগ্রেসের এত ঘুমিয়ে যাচ্ছে, কত কম একটা অ্যামাউন্টে উনি ওটা ভাড়া নিয়েছেন পরিষ্কার করে বলতাম। বিজেপি দিয়েছে, হ্যাঁ, বিজেপি দিয়েছে, তো আপনি তো তৃণমূলের কথা বলছেন, দলে চলে যান। না বলছেন হ্যাঁ, আরে বলার জন্যই তো এত ঘটনা হলো, এমন করেছে যে আমি তো বললাম ববি হাকিম কি করে গলা ফাটায়, নিজে টাকা নিয়েছে আবার নিজে গলা ফাটাচ্ছে, চোর আরেকজনকে বলছে চোর, সব ভুল ব্যাপার। হ্যাঁ, সব ভুল ব্যাপার, নিজে চোর আবার বলছে চোর। সংখ্যালঘুদের নিয়ে যে বিচারিতা করা হচ্ছে এতদিন ধরে, দেখুন ভাইপো তার চাচাকে মারছে, মুসলমান চাচা মরে গেল, ভাইপো মনে করলো দারুণ কাজ করেছে, তৃণমূলের কাছ থেকে বিরাট অ্যাওয়ার্ড পাবো, ভাইপো জেলে চলে গেল। এই করে জেলে দেখুন সংখ্যালঘুদের সংখ্যা বেড়ে গেছে, সব তৃণমূলের মারপিট করে কাছাকাছি তাদের সংসার চলে না, তাদের পাশে থাকে না। ছোট্ট জানেন না, সে বলি হচ্ছে, কার বলি হচ্ছে? মুসলমানরা
কি সত্য তমান্না মুসলমানের ওনাকে সেই তমান্না মারা গেল, সেই তমান্নার পাশে সরকার ছিল। সুতরাং এইভাবে আমি সমস্ত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনদের বলবো, সুযোগ এসেছে, আপনারা উপযুক্ত জবাব দেবে যে সংখ্যালঘুরা কিভাবে হতবিক্ষত হচ্ছে। মাননীয় মমতা ব্যানার্জি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে পায়ের 3টে পা সংখ্যালঘুদের ভোট দ্বারা তৈরি। এখন সংখ্যালঘুরা 3টে পা থাকবে না, মাননীয় মমতা ব্যানার্জি কি করে চেয়ারে বসবে। তাই আমি মুখ্যমন্ত্রীকে সম্মান রেখেই কথা বলছি, একজন শিক্ষক, সবাইকে সম্মান দেওয়া কর্তব্য। কিন্তু কেন মুসলমানদের সঠিকভাবে উন্নয়ন, তাদের মানোন্নয়ন, তাদের শিক্ষা দীক্ষা আপনি মাত্রা মুর্শিদাবাদের যে ইউনিভার্সিটি হচ্ছে, সেই ইউনিভার্সিটি ভাষা ভূতের ভাষা, সেখানে লাইব্রেরিয়ান নেই, সেখানে কোনো কিছু নেই। শিক্ষাটা বাদ দিয়ে মুসলমানদের সবকিছু দিচ্ছে, শিক্ষাটা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদের নানা রকম ভাবে গুন্ডা বদমাশ করার প্রবণতা ছাড়া কিছু। হঠাৎ করে এত টাকা কিভাবে? কোথায় হেলিকপ্টার ভাড়া, তারপরে হেলিকপ্টার ভাড়া মানুষের তো 1 কোটির আশেপাশে, ঠিক আছে। তাই 1 কোটি দিয়ে এতদিন ধরে বড় কথা তিনি এই যে চাল কল বিক্রি করেছেন, আমাকে বলেছে কারণ সাহেব চাল কল বিক্রি করছিল ব্যস্ত, একজন ব্যক্তি তার বহুদিনে পেটে খাওয়া তৈরি সেই চাল কল বিক্রি করে, চাল কল বিক্রি করেছে, প্রমাণ নেই। দেখুন, চাল কল বিক্রি করে তিনি মসজিদের প্রথম শুরু করেছেন, কিছু তো মানুষ টাকা দেয়নি, টাকা তো মানুষ দিয়েছেন। ওই জায়গায় গেলে আপনারা দেখবেন কিভাবে মানুষ টাকা দিচ্ছে ওনাকে। যেমন মন্দির তৈরির জন্য মানুষটা হিন্দু ভাই বোন টাকা দেন, মসজিদ তৈরির সঙ্গে মুসলমানরা আত্মা জড়িয়ে আছে, তারা টাকা দিয়েছে। সুতরাং এটা বড় কিছু টাকা নয়, টাকা এই রাজনীতিটা ইউজ করা হচ্ছে। একেবারেই না, কোনো মুসলমান এটা করতে পারে না। যে মুসলমান যে নামাজ পড়ে সে কোনোদিন মসজিদ তৈরির টাকা কোনোদিন অন্য কাজে ব্যবহার করতে পারে না। এটা মুসলমানরা খেতে পারে না, চোর হোক টাকা তো, সে কিন্তু মসজিদ তৈরির টাকা কোনোদিন অন্য কাজে ব্যবহার করতে পারে না। এত খাঁটি কথা। আমি কি চাল করে টাকা দিয়ে আরে ওর টাকা কম পড়েছিল কোনোভাবে, তিনি চালকলটা বিক্রি করেছেন। কেন তিনি তার যদি এত টাকা 1000 কোটি টাকা দেবেন, তাহলে তিনি চালকল বিক্রি করবেন কেন? কেন বিক্রি করবেন? বলছে একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে একটা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, হ্যাঁ, কি আবেদনটা জানিয়েছে কোন এজেন্সি তদন্ত চলছে? দেখুন, এটা উনি বলে দিয়েছেন, যেহেতু আমরা একটা কেস ফাইল করেছি, বলেছে কেস ফাইল হচ্ছে কিছুদিনের মধ্যে, ওটা বললে হিয়ারিং এর পরে তখন বলেছে আপনি করবেন বা উনি করবেন। এইটার উপরে ভিত্তি করে যে আপনি উনি যে লিপ্ত, ওনাকে এইরকম ধরনের অ্যালিগেশন দেওয়া হয়েছে, সেই উপরে ভিত্তি করে সত্যতা যাচাইয়ের জন্য এটা করে। তার আগেই আপনারা সেন্টার ধরেছিল আপনাদের সন্তান। ये आशा करते थे 135 और आउटकम उम्मीद कर रहे हैं। देखिए, उम्मीद हर पॉलिटिकल पार्टी उम्मीद करती है कि वो ज्यादा से ज्यादा सीट लेकर के आए। तो इस सवाल का जवाब जनता देगी। इस सवाल का जवाब कोई पार्टी नहीं दे सकती है। शायद शुभेंदु अधिकारी दे सकते हैं, उन्होंने तो कहा 177, या फिर कोई दूसरी पार्टी जो रूलिंग पार्टी है वो कहते हैं कि 250, तो वो दे सकते हैं। लेकिन कौन पार्टी का कितना कैंडिडेट जीतेगा, इसका जवाब जो है जनता देगा। इलेक्शन के बाद में रिजल्ट हो जाएगा। लेकिन हाँ, पार्टी के तौर पे जितना एफर्ट डालना चाहिए, जितना सही से प्रचार करना चाहिए, वो प्रचार पार्टी करेगी, एफर्ट लगाएगी। इसमें जो है किसी तरह का बाधा नहीं होना चाहिए, जैसा आज हेलीकॉप्टर की लैंडिंग को लेकर के बाधा हो रहा था। तो इस तरीके से एडमिनिस्ट्रेशन को चाहिए कि वो किसी को बाधा ना दिया जाए। इलेक्शन में हर कैंडिडेट को मौका दिया जाए, किसी भी पार्टी का हो, कि वो जनता के पास जाके अपनी बात को रखे। काली हल्का से आपको नामजद किया गया है, आप कैसे देखते हैं इस बात? देखिए, अगर इकताली हल्का की आप बात करें तो मेरा एक एजेंडा है कि उस इलाके में इलाका तब्दीलियां होनी चाहिए। अभी जो इनकम्बेंट एमएलए है, उन्होंने क्या फर्म
क्या उनका क्या रिपोर्ट कार्ड है वो जनता के सामने पेश करना है, चाहे वो हॉस्पिटल का मुद्दा हो, स्कूल का मुद्दा हो, कितने स्कूल बंद हो गए, रास्ते में कचरे क्यों पड़े रहते हैं, कितने कोटा से एमएलए कोटा से कितने लोगों को आपने एडमिशन स्कूल में करवाया, नौकरी करवाया, ये सारे मुद्दे जो के सही सवाल जो कि एमएलए को जिसकी जो एमएलए की जिम्मेदारी है वो अपनी जिम्मेदारी में कितना उन्होंने काम किया, जिस मुद्दे पे ये चुनाव होना चाहिए, बजाय ये नहीं कि तृणमूल छोड़ के सारे पार्टी बीजेपी के भी टीम है, ये कोई आर्गुमेंट से ही हुआ चुनाव लड़ने के लिए। सर एक बहुत ही इम्पोर्टेंट सवाल, क्या आप लोग इस बात की डर सता है सर कि इस इंसिडेंट के बाद जो एआई वाला वीडियो जो आपके साथ में एआई है, क्या इसके बाद ईसीआई इलेक्शन कमीशन ऑफ इंडिया पायल कबीर चीफ को क्या जो नॉमिनेट किए क्या उन्हें एलिमिनेट कर सकते हैं इस इलेक्शन से? क्या इस बात का डर आपको सता है? डर तो उन लोगों को है जो लोग पीछे पड़े हुए हैं। 2 दिन के अंदर या लगभग 3 दिन के अंदर पब्लिकली स्पीच दिया जाता है हुमायूं कबीर को टारगेट करने के, बड़े नेता जो सबसे बड़े नेता, तो वो डर उन्हें सता रहा है। अगर उन्हें डर नहीं सताता तो वो इस मुद्दे को हल्के में लेते, वो इस मुद्दे को हल्के में नहीं लेते। क्या वो इलेक्शन से एलिमिनेट हो सकते हैं? क्या ये सही बात? ऐसा कोई बात नहीं है, आप ये प्रश्न जो है इलेक्शन कमीशन से पूछ सकते हैं। যারা হিন্দি মিডিয়াম আছেন না বা ইংলিশ তারা এর সঙ্গে আলাদা এটা যারা হিন্দি মিডিয়াম আছে